আজকে কথা বলবো মির্জা আব্বাসকে নিয়ে। মির্জা আব্বাসকে নিয়ে কথা বলবো এই কারণে, আমি আওয়ামী লীগ করি, বাট যেহেতু মির্জা আব্বাস একজন রাজনৈতিক দলের নেতা এবং দীর্ঘ পথ পরিক্রমা, আজকে একজন মির্জা আব্বাস হয়েছেন। আজকে মির্জা আব্বাস অসুস্থ। আমি মির্জা আব্বাসের সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি মির্জা আব্বাস যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটি আল্লাহর কাছে একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আল্লাহর কাছে আমার ফরিয়াদ যে মির্জা আব্বাস যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার যে কথাটা আমি বলতে চাই সেই কথাটি হচ্ছে শুধু মির্জা আব্বাসের বেলায় নয়, অন্যদের বেলাও আমি বলবো। বাট মির্জা আব্বাস যেহেতু এখন সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসার জন্য, মির্জা আব্বাসের কথা বলবো, তারপর অন্যদের কথাগুলো বলবো। মির্জা আব্বাস একজন রাজনীতিবিদ, একজন প্রবীণ দেশের সিনিয়র সিটিজেন, তাতে কোনো সন্দেহ নয়, সব কিছু ঠিক আছে। সো মির্জা আব্বাস একজন রাজনীতিবিদ হিসাবে দেশের রাজনীতিবিদদের কাছে, এদেশের জনগণের কাছে এবং সকল মানুষের কাছে প্রশ্ন, এবং সবার মনেও এই প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন উদ্ভব হয় যে মির্জা আব্বাস, আপনি একজন রাজনীতিবিদ হওয়ার কারণে, একজন এমপি হওয়ার কারণে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হওয়ার কারণে আপনি সুযোগ সুবিধা নিয়ে আপনি সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করতে। তো তাহলে এই দেশের যে সাধারণ জনগণ, 18 কোটি 20 কোটি মানুষ, তারা কি সবাই সিঙ্গাপুর যেতে পারবে চিকিৎসার জন্য? তো তারা যদি সবাই সিঙ্গাপুর চিকিৎসার জন্য যেতে না পারে, তাহলে আপনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলেন, যে আপনি যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলেন, তাহলে এদেশের জনগণের জন্য আপনারা কি ব্যবস্থা করলেন? এদেশের মানুষের জন্য কি ব্যবস্থা করলেন? এদেশের প্রত্যেকটি মানুষ কি সিঙ্গাপুরে যেতে পারবে চিকিৎসার জন্য? সিঙ্গাপুরের সাথে কি আপনাদের কোনো চুক্তি আছে যে দেশের কোনো মানুষ যখন অসুস্থ হবে তবে সিঙ্গাপুরে যে চিকিৎসা করতে পারবে? নাই। তার মানে হচ্ছে আপনি রাজনীতিবিদ হওয়ার কারণে আপনি অগাধ টাকার মালিক হয়েছেন, অগাধ সম্পত্তির মালিক হয়েছেন, আপনার নিজের জীবনকে আপনি অন্য 18 কোটি 20 কোটি মানুষের জীবনের চাইতে আলাদা করে দেখছেন। আপনি নিজেকে ভিভিআইপি মনে করছেন, আপনার নিজের জীবনকে অন্য জীবনের চাইতে আলাদা করে দেখছেন। কিন্তু এটাই হওয়া উচিত একজন রাজনীতিবিদের? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এটাই কি আপনাদের আচরণ হওয়া উচিত? আপনাকে একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে প্রথম আপনাকে নিশ্চিত করতে হবে যে এদেশের প্রত্যেকটি জনগণ যেন সুচিকিৎসা পায়। এদেশের প্রত্যেকটি জনগণ যেন যখন তারা অসুস্থ হয় তারা যেন চিকিৎসা ব্যবস্থা পায়। আপনি এই দেশের জনগণের চিকিৎসার কোনো খবর নাই। এদেশের মানুষ হসপিটালে চিকিৎসা নিতে পারছে না, দুঃখে দুঃখে মরছে। প্রাইভেট হসপিটালগুলোতে সাধারণ মানুষ যখন অসুস্থ হচ্ছে, প্রবাসীর আত্মীয় স্বজনরা যখন অসুস্থ হচ্ছে, তখন তারা চিন্তায় ঘুমাতে পারছে না, তারা কোনো সুচিকিৎসা পাচ্ছে না, তারা প্রাইভেট হসপিটালগুলো দৌড়াদৌড়ি করছে। ওই প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে চাঁদাবাজি হচ্ছে, দান্দাবাজি হচ্ছে, দালালি হচ্ছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না। একজন রুগীকে রাখার দরকার 5 দিন, এখানে রাখছে 15 দিন, 20 দিন রাখছে, টাকা নিচ্ছে। এরকমভাবে দেশের জনগণকে হয়রানি করছে। এই দেশের জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, এই দেশের জনগণের সাথে জনগণকে হয়রানি করা হচ্ছে, সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর আপনারা যখন সামান্য আপনাদের কিছু হয় বা আপনারা যখন অসুস্থ হন, আপনারা তখন সিঙ্গাপুরে চলে যান, আমেরিকা চলে যান, কানাডা চলে যান। তাহলে আপনারা কি রাজনীতি করেন? আপনারা তো বলেন, আমি একজন রাজনীতি কর্মী, আপনারা তো বলেন বক্তৃতার মধ্যে বিভিন্ন জায়গা রাজনীতি করেন জনগণের জন্য, দেশের জন্য। তো কোথায় জনগণের জন্য আর দেশের জন্য রাজনীতিটা করলেন? আপনি অসুস্থ হলে আপনি চলে যান সিঙ্গাপুরে, আপনি অসুস্থ হলে আপনি চলে যান আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আপনার সন্তানকে পড়ান, বিদেশে পড়ান, বিদেশে চিকিৎসা করান। তাহলে এই দেশের যে মানুষ, আপনি যে রাজনীতি করেন, কার জন্য রাজনীতি করেন? আপনারা তো বলেন জনগণের জন্য রাজনীতি করেন, কিন্তু আসলে কি জনগণের জন্য রাজনীতি করেন? রাজনীতি তো জনগণের জন্য করছেন না, রাজনীতি করছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য। তাই আমি এই দেশের সকল রাজনীতিবিদদের একইভাবে, আমি যেহেতু একটা দলের রাজনীতি করি, আমি একইভাবে বলছি, আমাদের কাদের ভাই যখন অসুস্থ হন, তখন এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তো কাদের ভাই তখন দলের সাধারণ সম্পাদক। কাদের ভাইদের উচিত ছিল, কাদের ভাই যখন সিঙ্গাপুর গিয়েছিল, সিঙ্গাপুর থেকে আসার পরে উচিত ছিল যে আমি
এদেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আমি যখন অসুস্থ হই তখন আমাকে সিঙ্গাপুরে নিতে হয় কেন? আমার চিকিৎসা এখানে হয় না কেন? 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের চিকিৎসা সেবা কি সিঙ্গাপুরে হয়? হয় না, এদেশই হয়। তাহলে আপনি আলাদা করে নিজেকে আলাদা করে দেখছেন কেন? আপনার জীবনকে সাধারণ জনগণের চাইতে, মানুষের জীবন থেকে আলাদা করে দেখছেন কেন? আপনি তো জনগণ থেকে আলাদা না। আপনি জনগণের নেতা, জনগণের প্রতিনিধি, জনগণ ভোট দিয়ে আপনাকে বানিয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু জনগণকে বঞ্চিত করে আপনারা গিয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন, বিদেশে সব কিছু করছেন, আর জনগণ এই দেশে চিকিৎসা সেবা পাচ্ছে না। এটা হতে পারে না। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা কোনো রাজনৈতিক আচরণ হতে পারে না, এটা কোনো মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে এটাকে বিবেচনা করা যায় না। তাই আমি এদেশের প্রত্যেকটি রাজনীতিবিদদেরকে বলবো, যারা রাজনীতি করেন, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, এমপি হন, মন্ত্রী হন, তাদেরকে বলবো আপনি নিজের জীবনকে কখনো আলাদা করে দেখবেন না যে আপনি একজন ভিভিআইপি। আপনার অসুস্থ হলে আপনাকে বিদেশে চিকিৎসা করতে হবে, আর এই দেশের সাধারণ মানুষ এই দেশে চিকিৎসা না পেয়ে দুঃখে দুঃখে মরবো, এটা কোনো আচরণ হতে পারে না। আপনি বিদেশে আপনার সন্তানদেরকে একদম বিভিন্ন জায়গায় পড়াশোনা করবেন, আপনি রাজনীতি করবেন, তাদেরকে বিদেশে সেটেল করে দেবেন, আর এই দেশের মানুষ এদেশে না খেয়ে মরবে, এদেশের মানুষ কষ্ট করবে, জনগণ কষ্ট করবে, চিকিৎসা পাবে না, ভালো শিক্ষা পাবে না। এটা হতে পারে না, কোনোভাবে এটা কাম্য নয়। তাই সবাইকেও বলবো, মির্জা আব্বাস সহ মির্জা আব্বাসের সুস্থতা কামনা করছি, এবং রাজনীতি সবাইকে বলছি যে আপনি কেউ বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারবেন না। যদি বিদেশে গিয়ে চিকিৎসা নেন তাহলে দেশের 18 কোটি 20 কোটি জনগণের জন্য বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর নয়তোবা বাংলাদেশে সবাইকে চিকিৎসা নিতে। মির্জা আব্বাস, তার সম্পর্কে অনেকে ঢাকার উনি শেঠ, এবং বিএনপির অনেক যারা বিএনপির একটু তেজি লোকজন তারা মির্জা আব্বাসকে বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিরোধী যত আন্দোলন হয়েছে, এটা সেই 96 থেকে, এবং এর আগেও এরশাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস তার ঢিসিম মানে খুবই ডেশিং একজন মানুষ ছিলেন। ফলে অনেকের কাছে তাকে কখনো কখনো তাকে গডফাদার বলেছে, কখনো কখনো এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন, বা ইমেজটা একটু অন্য মানুষের চেয়ে তিনি ব্যবসায়ী এবং একটু ছিল যে একটু গরম টাইপের নেতা আর কি। এবং মির্জা আব্বাসকে অনেক সময় মানুষ বাইরে উত্তেজিত দেখেছে। কিন্তু আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার দেখা মির্জা আব্বাস, আমি অসংখ্যবার বক্তৃতা, সমাবেশ এবং ব্যক্তিগত ইন্টারভিউ না হলেও শখানেক ইন্টারভিউ ওনার ব্যক্তিগত এবং ওনার প্রেস কনফারেন্স কভার করেছি। তো আমার কাছে মনে হয়েছে লোকটা, আমি যতটুকু একদম, এবং আমার একটা ছোট্ট স্মৃতি আপনাদেরকে বলি যে মির্জা আব্বাস আসলে একটু সাদা সিধা টাইপের, মানে তার যে এই যে একটা ডেশিং ভাব প্রতিষ্ঠিত হয়েছে না, এটা আসলে মানে পারিপার্শ্বিকতা সব মিলিয়ে ঢাকার মানুষের মধ্যে একটা রংবাজ ব্যাপার থাকে, সাদা লুঙ্গি, সাদা ফতুয়া, সেই ব্যাপারটার মধ্যে বাংলা সিনেমা ফুটায় তুলতে এর বাইরে বেশ সাদামাটা একটা ছোট্ট স্মৃতি বলি। একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ইন্টারভিউ করলাম। ইন্টারভিউতে আমার কোনো প্রশ্ন ছিল না, আমার কোনো উদ্দেশ্য ছিল না, কি প্রসঙ্গে যেন বিএনপি প্রসঙ্গে বলেছি, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে বোধহয়, হ্যাঁ পরে 2008-9 দিকে, বা গত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি মনে পড়ে। এটা সোশ্যাল মিডিয়া এখনো আছে, এটা ভাইরাল একটা ইন্টারভিউ। তখন সোশ্যাল মিডিয়া তো শক্তিশালী না, কিন্তু ওই ইন্টারভিউটা কীভাবে যেন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে চলে এসছে দেশ টেলিভিশনে। তিনি ওই যে একটা মন্তব্য করেছিলেন যে আমাদের তৎকালীন দুই নেত্রী সম্পর্কে, একজন পিতৃশোকে পাগল, একজন পুত্র শোকে পাগল। তো এই মন্তব্যের পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে, তার তো এন্টি পার্টি ছিল বিএনপিতে, তিনি স্পষ্ট কথা বলতেন, বিএনপির সত্যিকার যে প্রবলেমগুলো এগুলো মিডিয়াতে বলে ফেলতেন ওপেন, ওনার ভেতরে প্যাচগুজ ছিল না। ওই বক্তব্য ধরে বিএনপি থেকে বেচারা বহিষ্কারই হয়ে যান, এবং তাকে নিয়ে চট্টগ্রামে মিছিল হয়, ঢাকায় মিছিল হয়। সেই সিচুয়েশনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওপেন মিডিয়াতে কেউ কথা বলে না। যে 1-2 মানুষ ছিলেন, আমাকে বিএনপিরই একজন মানুষ আমাকে বললেন, বেগম খালেদা জিয়ার খুব কাছের, যে ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর এরকম একটা আপনি ফলসে ফেলায় দিলেন। আমি বললাম যে ভাই আমি ফলসে ফেলি নাই, আমি ইন্টারভিউ করছি, উনি ইন্টারভিউ যেটা বলে ফেলছে, আমি প্রচার করছি, হ্যাঁ, আর আমার টেলিভিশন যেহেতু এটা পাইছে প্রচার করছে, তো বলে তাহলে ওনার পক্ষে একটা লোক কথা বলবে, সেটা হলো মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের একটা ইন্টারভিউ নেন। তো আমি মির্জা আব্বাসের এখানে গেলাম, তার সেই শাহজাহানপুরের বাসায়, সেখানে ইন্টারভিউ হলো। তার আশেপাশের যারা তার সেই সময় পিএস ছিলেন তারা আছেন এখন, তাদের হয়তো মনে আছে। তো উনি প্রায় আধা ঘন্টা হবে ইন্টারভিউ, এবং তাতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফেভারে বললেন। বলার পরে তখন ক্যাসেট ক্যামেরা, আমাদের আজকালকার যুগে স্মার্ট ক্যামেরা বা ডিভাইস নাই, তো ওই ক্যাসেট ক্যামেরায় রেকর্ড হওয়ার পরে হঠাৎ কে যেন সে আব্বাস ভাইকে কানে কি একটা বলল।
তোমার তো না 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 না, এই ইন্টারভিউ প্রচার করা যাবে না, এই ইন্টারভিউ প্রচার করা যাবে না, এই ইন্টারভিউ বাবু তুমি ইয়ে করো, মুছে ফেলো। তো আমিও অফিসে অনেক কথাবার্তা বললাম, আমি বললাম আব্বাস ভাই তো মানেই না, হ্যাঁ ইন্টারভিউ আগে এখানে তার চোখের সামনে ডিলিট করতে হবে। উনি আমাদের ক্যামেরাম্যানও বিশ্বাস করে না, উনি আবার তার ক্যামেরাম্যান টেনে আনালো। মানে আমার যা মনে হলো যে উনি একটা সাদা মাথা মনে, উনি মানে কোনো প্যাচ ঘুষ ছাড়া ওনার যা বলা লাগে উনি বলে ফেলছে। তারপরে কেউ বোধহয় বলছে যে এখন এটা বললেন না, পরে সাউদ্দিন কাদের চৌধুরীর তুফানটা আপনার উপরে যাবে। এই হচ্ছে মির্জা আব্বাস আমার দেখা, এবং আমি আরো অনেক জায়গায় দেখেছি তাকে। ওই হুট করে কেউ একটা কিছু কানে কানে বললো, মাথা দায় চড়ে, আদতে লোকটা খারাপ না, আপনারা যেভাবেই দেখেন না কেন। গত ইলেকশনের আগে থেকে ওই এনসিপি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকেলাব মঞ্চ, ছাত্র শক্তি ফক্তি, আরও কি কি মঞ্চ ফঞ্চ দাঁড়িয়েছে, যে আনিস আলমগীরের নামে আনিস আলমগীরের নামে মামলা করলো না, আবার একটা কি এইসব জুলাই, মানে জুলাই নাম যেটা আগে যেরকম ওই শেখ পরিবার অথবা বঙ্গবন্ধু অথবা জাতির জনক অথবা মুক্তিযুদ্ধ নাম শব্দগুলোর সাথে থাকলেই অন্য যে কোনো কিছু জায়েজ হয়ে যেত, এখন সাথে জুলাই শব্দটা থাকলে জায়েজ হয়ে যায়। এই গোষ্ঠীগুলার একটা পুঁজি হলো আওয়ামী লীগ। যতক্ষণ আওয়ামী লীগ নিয়ে খিস্তিখেউর করতে পারে, গালিগালাজ করতে পারে, ততক্ষণ তাদের রাজনীতি। আর ইলেকশন কেন্দ্রিক আইসা নাসিরউদ্দিন পাটোয়ারির পুঁজি হয়ে গেছিল মির্জা আব্বাস। মির্জা আব্বাস খাইলো না ঘুমাইলো, হাঁটলো বাইকে হাঁটলো না তেরা হাঁটলো, এইগুলো নিয়ে সে প্রতিদিন একটা বয়ান দিত। আর সোশ্যাল মিডিয়া আমরা যারা কাজ করি, আমাদের ছোট ভাইরাও, তাদেরও রুটি রুজির ব্যাপার। ওই নাসিরউদ্দিন পাটোয়ারির এই বয়ানটা তখন খুব একটা, মানে এই বয়ানগুলো ছোট ছোট ক্লিপ, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও এগুলো ইন্টারেস্টেড কিনা। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এইসব ইরিটেটিং বক্তব্যে মির্জা আব্বাস মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়েছেন। আমার কেন জানি একটু ভাবতে কষ্ট হয় যে তিনি কি আসলে এই টাইপের মানুষ, যে তিনি এতটা দুর্বল চিত্তের। কারণ রাজনীতির বহু চড়াই উতরাই তিনি পার হয়ে এসছেন। 111 সরকার, আওয়ামী লীগ সরকার, বহু চড়াই উতরাই পার হওয়া মানুষ। তারপরে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন, অনেকে বলা শুরু করেছেন। আমি সোশ্যাল মিডিয়াও কয়েকজনকে, জনপ্রিয় ব্লগার, তাদেরকেও দেখলাম বলছেন। এখন আবার দেখছি মেঘনা আলম, মাঝে খুব ভাইরাল ব্যক্তিত্ব, সেভাবে জনপ্রতিনিধি না কিন্তু আলোচিত, গত এক বছর ইউনূস আমলে তো ব্যাপক আলোচিত, এবং ঢাকা 8-এ ইলেকশনও করেছে, ক্যাম্পেইন করেছে সেজে গুজে মুকুট পরে। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা। মেঘনা আলম, তার নামটা উচ্চারণে আমার একটু মাঝে বিভ্রাট হয়, সরি মেঘনা আলম। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে বলছেন যে, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা, চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে, এই বোধ ওনার ছিল। আমি আর বিস্তারিত বলতে চাই না। একটু জায়গায় তিনি বলেছেন মেঘনা আলম যে মির্জা আব্বাস নিজেই এক সময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলা, ভেঙে পড়ার কিছু নেই। এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। শেষে তিনি আশা প্রকাশ করেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। মির্জা আব্বাস তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা, কিন্তু সিঙ্গাপুর নেওয়া যাচ্ছে না। তার মস্তিষ্কে একটা অপারেশন হয়েছিল, আমি যখন শেষ কথা বলছি রাত 11টা নাগাদ 13 ফেব্রুয়ারি 2024, তার আরও একটি অপারেশন হওয়ার কথা। বাংলাদেশের তার ভোটারদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এই আসনে মির্জা আব্বাস এবং আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, দুজনের মধ্যে বরাবর বাঘে মহিষে লড়াইয়ের মতন মুখোমুখি লড়াই হতো। ওই আসনটা হেভিওয়েট আসন, এই 2 নেতাকে দিয়ে, নর্থদের যে নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে। এবং এবার